গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। একটি 25-26 বছরের ছেলে যে কিনা একজন লেডি কিলার এবং তার ব্যবসায় কিছু প্রতিদ্বন্দ্বীও ছিল। ছেলেটি একটি সুইমিং পুলে হঠাৎ মারা যায় এবং সন্দেহের তীর গিয়ে লাগে তার প্রাক্তন প্রেমিকাদের ওপর এবং তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের ওপর। এদের মধ্যে খুনটা করল কে? কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে তার প্রাক্তন প্রেমিকাদের মধ্যে একজন কিছু চিঠি পেয়েছে এবং সেটা রীতিমতো থ্রেট করে। এখন তারপর তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দীপ্তার্ক বসু আজ তার নিজের ঘরেই ছিলেন। ইজি চেয়ারে শুয়ে একটা গল্প বই পড়ছিলেন। শম্ভু এসে খবর দিল নীলের। দীপ্তার্ক বলল তাড়াতাড়ি নিয়ে আসতে। নীল আসতেই উচ্ছ্বাসিত দীপ্তার্ক বললেন, আরে এসো এসো, আমি শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছিলাম। তা তোমার কেস কত দূর এগোলো? এদিকে তো মেয়ে আর একটা চিঠি পেয়ে বসে আছে। আজ কিন্তু আমি তোমার মেয়ের সঙ্গে কথা বলতে এসেছি। থাকে কি আর পাবে? মেয়ে যে কখন থাকে আর কখন থাকে না কেউ বলতে পারবে না, নট ইভেন হার মাদার। শম্ভু, দেখতো দেখতো ওই দিদিকে পাস কিনা। শম্ভু বেরিয়ে যেতেই দীপ্তার্ক জিজ্ঞাসা করলেন, নীল, যদিও তোমার এই ইনভেস্টিগেশনের ব্যাপারে আমার কোনো ইন্টারফারেন্স করা উচিত নয়, তবু জিজ্ঞেস করছি, হঠাৎ মানে সমর সঙ্গে দেখা করতে এলে কেন? এনিথিং রং? হ্যাঁ, যতই হোক আমি তোর বাবা। হ্যাঁ, একটু একটু শঙ্কা তো থেকেই যায় না? দীপ্ত, বাবা হিসেবে তোমার শঙ্কা থাকতেই পারে, কিন্তু ইনভেস্টিগেটর হিসেবে আমারও তো প্রশ্ন থাকতেই পারে। তার ওপর তোমার মেয়ের চোখের সামনেই ঘটনাটা ঘটেছিল। হয়তো ওর চোখে অনেক কিছু পড়েও ছিল, হয়তো ও কিছু জানতে পেরেছে। আর সেটা যদি নাই হবে তাহলে কেনই বা ওকে থ্রেট চিঠি কেউ পাঠাবে? কিছু ভেবো না। তোমার মেয়ে যদি নির্দোষ হয়, আমি থাকতে ওর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কেবল ওকে আমার সামনে নিজেকে খুলে ধরতে হবে, নইলে যে জটটা খোলা যাবে না। কথা বলতে বলতেই সম্রাট গিয়ে এসে হাজির। পরনে একটা রংচঙা হাউস কোট। নীলকে দেখেই বলল, আরে আঙ্কেল, আপনি কতক্ষণ? এই কিছুক্ষণই। সম্রাজ্ঞী, আজ কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো বলে এসেছি। আমার সঙ্গে? কিন্তু আমি তো যা বলার সেদিনকে বলে দিয়েছি। না, তুমি এখনো অনেক কিছুই গোপন করে রেখেছ, আর সেগুলো জানতে না পারলে কেসটা সলভ করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে, আর তোমার পক্ষেও ব্যাপারটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। একটা দ্বন্দ্ব যে ওর মধ্যে চলছে সেটা ওর মুখে ফুটে উঠল। সুযোগটা হাতছাড়া না করেই নীল বলল, তুমি তো একাই থাকো তোমার ঘরে। হ্যাঁ আঙ্কেল, কেন বলুন তো? তোমার বাবার সামনে তো কিছু বলা যাবে না। চলো, তোমার ঘরে চলো। আমি একটু একা বসতে চাই। দীপ্ত, তোমার কোনো আপত্তি নেই তো? নীল, সামান্য একটা কৌতূহলের বশবর্তী হয়ে আমি তোমাকে কেসটা দেখতে বলেছিলাম। তার উপরে আমার মেয়ের ওই দুটো ভয় ধরানো চিঠি পেয়েছে। আচ্ছা, তোমরা কথা বলো, শুধু দেখো মেয়েটা যেন কোনো বিপদে না পড়ে যায়। সে উত্তর তোমাকে একটু আগেই দিয়েছি। দীপু, তুই দীপ্তর সঙ্গে কথাবার্তা বল, আমরা আসছি। সম্রাজ্ঞীর ঘরটা প্রায় লণ্ডভণ্ড। কোথাও কিছু সাজিয়ে রাখার ব্যাপার নেই। এখানে কামিজ, ওখানে সালোয়ার, টেবিলের ওপর বইও প্রায় লণ্ডভণ্ড। চারিদিকে একবার তাকিয়ে নিয়ে নীল বলল, তুমিও কি ওই একই রকম? মানে? এই ঘরটার মতো? সম্রাজ্ঞী হেসে ফেলল। এই প্রথম ওকে হাসতে দেখা গেল। হাসিটা ভারী মিষ্টি। হাসতে হাসতেই বলল, সব গুছিয়ে গাছিয়ে রাখার অভ্যেস আমার একেবারেই নেই। আমি খুবই হুইমসিক্যাল, এর জন্য আমি মায়ের কাছে বকাও খাই। হ্যাঁ, সে আমি বুঝতে পেরেছি, কিন্তু ঘর সাজানোর ইচ্ছে তো জীবনে একবার হয়েছিল, তাই না? হঠাৎ করে ওর মুখের উজ্জ্বল আলোটা কে যেন নিভিয়ে দিল। আবারও অন্যমনস্কতা। সম্রাজ্ঞী, না, সেটা আর হলো না, বোধহয় আর হবেও না। বিশ্বাস করো ঈশ্বরে। না,
কিন্তু তোমার ক্ষেত্রে বিশ্বাস করাই তো উচিত। সমর বেঁচে থাকলে জীবনটাকে তছনছ করে দিতে পারত। যাকে নাও বি ফ্র্যাঙ্ক, কিছু লুকিও না। তুমি বোধহয় চেয়েছিলে সমর আর না থাকুক। আবারও একটু অন্যমনস্কতা। তারপর খুব নিচু স্বরে বলল, বোধহয়। তার মৃত্যু কামনা করেছিলে? ঠিক অতটা না হলেও চেয়েছিলাম ওর মুখোশটা সবার সামনে খুলে দিতে। কিভাবে? ওপেনলি ওকে সবার সামনে চ্যালেঞ্জ করতাম, ওর দ্বিচারিতার জবাব চাইতাম, চেয়েছিলাম সবার সামনে ওকে অপমান করতে। আফসোস একটাই, সেটা হওয়ার আগেই সবটা শেষ হয়ে গেল। আফসোস কি শুধু সেই জন্যেই? হোয়াট ডু ইউ মিন টু সে আঙ্কেল? আমি শুধু একটা কথাই বলছি, তুমি সত্যি কথাগুলো বলো যা তুমি জানো বা জেনেছ। আপনি ঠিক কি বলতে চাইছেন? সমরের জাস্ট আগে তুমি ডাইভ দিয়েছিলে, কারেক্ট? ইয়েস। ঠিক কতক্ষণ পর সমর ডাইভ দেয়? একজন ডাইভ দেওয়ার পর নেক্সট ম্যান কিছুটা সময় নেয়, তাকে সরে যাওয়ার সময়টুকু দেওয়া হয়, এটাই নিয়ম। ঠিক আছে। ডাইভ দেওয়ার পর অ্যাজ পার ইয়োর প্রিভিয়াস ভার্সন তুমি সুইমিং পুলের কাছে চলে এসেছিলে, তাই তো? হ্যাঁ তাই। বেশ, তুমি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসোনি। সুইমিং পুলের ধারে এসে আমি একটু রেস্ট করছিলাম। ঠিক আছে, এই পর্যন্ত সবই ঠিক আছে। এবার একটু বেশ ভালো করে চিন্তা করে বলো তো, তোমারই চোখের সামনে সমর জলে ঝাঁপ দিল। হ্যাঁ। সাধারণত একজন সুইমার জলে পড়ার কতক্ষণ পরে সে ভেসে ওঠে? ইন নর্মাল কেস মিনিট 3 মধ্যে। সমর কি উঠেছিল? খেয়াল করিনি। না করার কারণ? ততদিনে সমর তোমার কাছে বিতৃষ্ণ হয়ে গেছিল বলে? সম্রাজ্ঞী কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। সম্রাজ্ঞী, তোমার স্টেটমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একমাত্র আইউইট কিন্তু তুমি। এটা কেন বলছেন আঙ্কেল? দেয়ার ওয়ার সো মেনি সুইমার্স অ্যাট দ্যাট টাইম। কিন্তু সমরকে বিশেষভাবে লক্ষ্য করার পেছনে তোমার মনস্তত্ত্ব তো কাজ করছিল, কারণ সেই পিরিয়ডে সমর তোমার কাছে একজন খুবই খারাপ ছেলে এবং তুমি তার প্রতি বিরক্ত ছিলে। কথাটা মানো তো? সম্রাজ্ঞী চুপ করে থাকে। তার মানে মানো। এবার ধীরে ধীরে সেই মুহূর্তটাতে ফিরে যাও। আশপাশ থেকে আর কাউকে কি ভেসে উঠতে দেখেছিলে? খুব মন দিয়ে ভালো করে চিন্তা করে বলো, কারণ একটু আগেই বলেছিলে ডাইভিং বোর্ডের আশেপাশে অন্য সাঁতারুদের যেতে দেওয়া হয় না। হ্যাঁ, ওটা দুর্ঘটনা এড়ানোর জন্যই। কিন্তু দুর্ঘটনা ঘটেছে, সেটা কোনো একজন মানুষ করেছে। কিন্তু সে তো সেখানে ডুব দিয়ে বসে থাকতে পারে না, কারণ জল থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছে। অর্থাৎ কোনো একজন মানুষ, মাথায় ঝাঁকড়া চুল। তুমি কি দেখেছো এমন কাউকে? সম্রাজ্ঞী চুপ করে থাকে। না সম্রাজ্ঞী, চুপ করে থাকলে কিন্তু চলবে না। তুমি দেখেছ বুদবুদ কেটে জলের ওপর যখন রক্ত ভেসে উঠতে শুরু করেছে, সেই অন্যমনস্কতার সুযোগে সে জল থেকে মাথা তুলে অন্যত্র চলে গিয়েছে। আই থিঙ্ক তুমি সেই লোকটাকে লক্ষ্য করেছিলে। এটা কি সম্ভব? তখন তো সবাই রক্ত দেখে ভেবাচাকা খেয়ে গেছে। কিন্তু তুমি যাওনি, তুমি তাকে সাঁতার কেটে অন্য জায়গায় চলে যেতে দেখেছিলে। এতটাই ডেফিনিট হয়ে বলছি, তার কারণ সেই লোকটা অন্তত জানে একজন তাকে লক্ষ্য করছে, আর তার কারণেই তোমার কাছে 2টো থ্রেট চিঠি পাঠানো হয়েছে। লোকটা চিঠি লিখেছিল ভয় পেয়ে, যাতে তুমি সন্দেহের কথা কারোর কাছে উল্লেখ না করো। কিন্তু আঙ্কেল আপনি বিশ্বাস করুন, হ্যাঁ আমি মানছি সমর যেখানে ঝাঁপ দিয়েছিল তার থেকে 10 মিটারের মধ্যে একজন মাথা ছাড়া দিয়েছিল। সে একবার পিছন ফিরে সমস্ত পরিস্থিতিটা দেখে নিয়েছিল, বাট ইট ওয়াজ আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। তারপরে লোকটা অন্যদিকে চলে যায়। তবে তার চুল বড় না ছোট সেটা লক্ষ্য করার কোনো মানসিকতাই ছিল না। তাকে চেনো তুমি? না। কিন্তু সে তোমাকে চিনেছিল, যার পরিণাম ওই 2টো চিঠি। বাট আই ডোন্ট গেস দ্যাট পারসন। সেটা হতেই পারে, কারণ ধীরে ধীরে সন্ধে নেমে আসছিল। ওয়েল, এই কথাগুলো যদি আগে বলতে তাহলে আমার খাটুনিটা একটু হালকা হয়ে যেত। নো প্রবলেম, চিন্তা করো না। আর কোনো চিঠি সম্ভবত তোমার কাছে আসবে না। ওকে, আজ আমি যাই। দরজার মুখে আসতেই সম্রাজ্ঞী বলল, আঙ্কেল একটা সত্যি কথার জবাব দেবেন? বলো, জানলে দেব। আপনি পারবেন ওই লোকটাকে খুঁজে বের করতে? বোধহয় পেরেছি,
তবে ডেফিনিট হব আরও একটা ইনভেস্টিগেশনের পর। চোর কড়া নাড়ার শব্দে বিরক্তি মুখে দরজা খুলে দাঁড়ালো সন্দীপ সান্যাল। বিশেষ করে নীলকে দেখে তার বিরক্তি যেন আরও বেড়ে গেল। এখনো আপনার প্রশ্ন শেষ হলো না? আর কি জানতে চান বলুন। যা জানতে চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু কিছুই যখন নিজে থেকে জানালেন না, তখন সব কিছুই জানবার জন্য আজ আমার আশা। নাটক না করে যা বলবার স্পষ্ট করে বলুন। হ্যাঁ, সেটাই আমার উদ্দেশ্য। বলে ফেলুন, আমার হাতে কিন্তু সময় একেবারেই নেই। হ্যাঁ, আপনার তো আবার চেন্নাই যাওয়ার কথা, কবে যেন? পরশু রাতের গাড়ি, হাতে গোনার সময়, এখনো গোছগাছ অনেক বাকি। টিকিটটা তো আপনার অফিসের ম্যানেজার মিস্টার সেনই ব্যবস্থা করে দিয়েছেন, তাই না? আশ্চর্য, আপনি এসব খবর পেলেন কোথা থেকে? আর মিস্টার সেনকেই আপনি চিনলেন কিভাবে? ওটাই তো আমার কাজ মিস্টার সন্দীপ সান্যাল। এক মিনিট মিস্টার সাধুকা, একবার আসতে হবে যে। সঙ্গে সঙ্গে নির্মাল্য সাধুকা আর এএসআই সুব্রত এসে উপস্থিত। পেছনে দীপু আর একজন কনস্টেবল। সবার দিকে একবার তাকিয়ে নিয়ে সন্দীপ বলল, কি ব্যাপার, পুরো পুলিশ ব্যাটালিয়ন তুলে নিয়ে এসেছেন দেখছি। ঘটনাটা কি সেটা নিশ্চয়ই জানা যাবে। 100 বার যাবে, কিন্তু একটু যে ভেতরে যেতে হবে। বাইরে দাঁড়িয়ে কথাবার্তা বলাটা আপনার পক্ষে সুখবর হবে না। স্বর্ণালী দেবী আছেন নিশ্চয়ই? হ্যাঁ, জিনিসপত্র গোছাতেই ব্যস্ত। তাহলে উনিও যাচ্ছেন? না, এখানে একা থাকবে, একটু চিন্তা তো থেকেই যাচ্ছে। ঠিক আছে, আসুন ভেতরে। অতি সাধারণ মধ্যবিত্ত একটি ঘর। জিনিসপত্র বলতে কাপড় জামা গোছানো চলছে। কাজটা স্বর্ণালীই করছিল। সবাইকে দেখে স্বর্ণালী অবাক মুখে জিজ্ঞাসা করল, কি ব্যাপার আঙ্কেল, এত পুলিশ টুলিশ কেন? বুঝবে, একটু পরেই বুঝবে। তা মিস্টার সান্যাল, এবার আপনার প্রশ্নের উত্তর দিই। না, এটা নাটক না, জলজান্ত কিছু সত্যি কথা। নিজের মুখে যা আপনি গোপন করেছেন সেগুলো বলবেন, নাকি আমাকেই বলতে হবে? নির্লিপ্ত মুখে সন্দীপ বলল, সূত্রধরের ভূমিকা যখন নিয়েছেন আপনি বলুন, আমি তো দর্শক বা শ্রোতা মাত্র। একবার গলা খাকারি দিয়ে সবাইকে দেখে নিয়ে নীল বলল, সমরজিৎকে চেনেন তো? কে সমরজিৎ? ও, যে ছেলেটা মার্ডার হয়েছিল? হ্যাঁ, সেই সমরজিৎ। চেনেন তো? না, আমি চিনব কেমন করে? সে কি, নিজের হাতে নৃশংসভাবে খুন করলেন আর তাকে চিনতে পারছেন না? হোয়াট ডু ইউ মিন? কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে কথা যে বলছি না, সেটা আপনার থেকে ভালো আর কেউই জানে না। এবার আমার কয়েকটা সহজ প্রশ্নের জবাব দিন। বুঝতেই পারছেন, এখন মিথ্যে কথা বলে কোনো পার পাওয়ার রাস্তা নেই। সাধারণ মানুষকে হ্যারাস করাই কি পুলিশের কাজ নাকি? ডোন্ট টক রাবিশ। চাপা ক্রোধ ফুটে উঠল নির্মাল্য সাধুখার কণ্ঠে। পুলিশের আসল কাজটা একটু পরেই বুঝতে পারবেন। এখন মিস্টার ব্যানার্জি যা যা জিজ্ঞেস করছেন তার উত্তর না দিলে না, পিসি ঠ্যাঙ্গানি কাকে বলে জানেন তো? সেটা না চাইলে। সন্দীপ কিছু না বলেই চুপ করে দাঁড়িয়ে রইল। নীল তার প্রশ্ন শুরু করল, ঠিক কোন কারণে আপনি সমরজিৎকে খুন করলেন? কোন কারণ মানে? বলছি, তার আগে একটু গৌরচন্দ্রিকা করে নি। আপনি তো সৃজন কনস্ট্রাকশনের বিলিং সেকশনের পেটি ক্লার্ক। তা আপনার মতন একজন লোকের সঙ্গে কোম্পানির চিফ এক্সিকিউটিভ ম্যানেজার মিস্টার সুমন্ত সেনের এত দহরম মহরম হয় কি করে? দহরম মহরম মানেটা কি? গলায় গলায় ভাব। ইদানিং যখন তখন উনি আপনাকে নিজের চেম্বারে ডেকে পাঠাতেন। অ্যাটলিস্ট 2 দিন উনি আপনাকে লাঞ্চ আওয়ারে মোকাম্বো রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন। কেন বলবেন? সেটা তার মর্জি। একজন 50,000ই মাইনে পাওয়া বিগ গাই, সে কিনা 5-6 হাজারই পেটি ক্লার্ককে নিয়ে মোকাম্বোয় লাঞ্চ করতে যায় শুধু তার মর্জিতে? আর কোনো কারণ নেই? আমার জানা নেই। আমার জানা আছে। তাহলে শুনুন, ঘটনাটা শুরু হয়েছিল প্রেমের জেলাসি থেকে। সমরজিৎকে আপনি আগে চিনতেন ক্লাবের একজন সাধারণ মেম্বার হিসাবে, তবে ভালো করে চিনলেন একদিন দুপুরবেলায়। স্বর্ণালী দেবীর আচার আচরণে কিছুদিন যাবৎ একটা পরিবর্তন লক্ষ্য করেছিলেন, একটা ছাড়ো ছাড়ো ভাব। আগেকার সেই প্রেম আর দরদটা খুঁজে পাচ্ছিলেন না। একটা সন্দেহ আপনার মধ্যে গ্রো করে। আপনাদের অফিসে হাফ ডে লিভের একটা প্রভিশন আছে। একদিন লাঞ্চ আওয়ারে
হাফ ডে লিভ নিয়ে আপনি বাড়ি ফিরে এসে দেখেন আপনার সন্দেহ নিরর্থক নয়। জানলার আধ ভেজানো কপাটের ফাঁক দিয়ে স্বর্ণালী দেবী আর সমরজিৎকে অশালীন অবস্থায় দেখেন। কি ঠিক বলছি তো? সন্দীপ কোনো উত্তর দেয় না, কেবল বোঝা যায় তার জল দুটো যেন ক্রমশ শক্ত হয়ে উঠেছে। নির্মাল্য সাধুকা বললেন, গো অন মিস্টার ব্যানার্জি, তারপর কি হলো? একটা অবৈধ সম্পর্কে আটকে গিয়ে স্বর্ণালী দেবী তখন বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। সমরজিতের ব্যাপারটা নিয়ে সন্দীপবাবু যখন তাকে চার্জ করেন, স্বর্ণালী দেবী বেশ কিছু রূঢ় কথা শুনিয়ে বলেন এই সম্পর্ক তিনি ভেঙে দিতে চান। তিনি সন্দীপের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে সমরকেই বিয়ে করে সুখী এবং ভদ্র জীবনযাপন করতে চান। হঠাৎ স্বর্ণালী বলে উঠল, হ্যাঁ, ঠিক তাই। আপনাকে তো আমি আগেই বলেছি আঙ্কেল, একটা মোহ আমায় আচ্ছন্ন করে ফেলেছিল। সমরকে পেয়ে আমি নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। তোমার স্বপ্ন দেখাটা সন্দীপবাবু কিছুতেই মেনে নিতে পারেননি। উনি সমরকে সরিয়ে দেওয়ার ফন্দিয়াটা শুরু করলেন, আর সুযোগটাও পেয়ে গেলেন। সৃজন কনস্ট্রাকশনের পাশাপাশি দুটো বড় বিল্ডিংয়ের বরাত প্রায় কবজা করে এনেছিল। এতে তাদের অনেক টাকা ইনভেস্ট করাও হয়ে গিয়েছিল। কিন্তু এমপি অধীর চক্রবর্তীর হাত থেকে সেটি ম্যাজিকের মতো তাদের হাত গলে চলে যায় তার ভাবি জামাই সমরজিতের হাতে। কম্পিউটারে এইটুকু তথ্য জানার পরই সন্দীপ একদিন গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করে। নিজের পুরনো রাগটা চেপে গিয়ে সে বলে, স্যার, এত বড় একটা কাজ কোম্পানির হাতছাড়া হয়ে যাবে? কে কোথাকার একটা নতুন কোম্পানি অর্ডার পেয়ে যাবে? উত্তর ম্যানেজার জানান, কিছুই করার উপায় নেই, এই সবই রাজনীতির খেলা। তখন সন্দীপ বলে, ছেলেটাকে সরিয়ে দিলে হয় না? ম্যানেজার তখন তাকে জিজ্ঞাসা করেন, তা কেমন করে সম্ভব? সন্দীপ জানায় যে সে দায়িত্ব তার, বদলে তাকে কলকাতা থেকে সরিয়ে চেন্নাইয়ের ব্রাঞ্চে ট্রান্সফার দিতে হবে। আর আর সন্দীপবাবু কি বাকিটা বলবেন? কত টাকার ডিলটার অফার হয়? আপনি তো সেনের কাছ থেকে সব জেনেছেন, আপনিই বলুন। এতক্ষণে প্রায় মুখ ফসকে একটা তো সত্যি কথা বলে ফেললেন। হ্যাঁ, মিস্টার সেন সব কথাই স্বীকার করেছেন, অবশ্য পুলিশি গুঁতোতে। তিনি এখন পুলিশ কাস্টাডিতেই আছেন। সমরজিৎকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মূল্য হিসেবে আপনি পেয়েছেন 2 লক্ষ টাকা ক্যাশ। নির্মাল্যবাবু টাকাটা এখনো ব্যাংকে জমা পড়েনি। প্রথমত, সন্দীপ সান্যালের মতো একজন সাধারণ মানুষ দুম করে 2 লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে পারে না। দ্বিতীয়ত, উনি তো প্রায় চিরদিনের মতোই কলকাতা ছেড়ে যাবার ব্যবস্থাই করে ফেলেছিলেন। কি সন্দীপবাবু, এখনও কি আপনি অস্বীকার করবেন সমরজিৎকে আপনি খুন করেননি? সন্দীপ মাথা নিচু করেছিল। নীলের প্রশ্নে কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করেই রইল। স্বর্ণালী চিৎকার করে উঠল, ছি চমাচ্ছি, তোমাকে আমি খুব শান্তশিষ্ট ভদ্র মানুষ বলেই চিনতাম। শেষকালে তুমি একটা মেয়ের জন্য একটা জলজান্ত ছেলেকে মেরে ফেললে। কেন কেন চমা? সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সন্দীপ ধীর পায়ে এসে দাঁড়ালো জানালার কাছে। কড়াতে হাত রেখে মাথাটা নিচু করে সামান্য সময় নিল। কিছু ভাবছিল বোধ হয়। তারপর মুখ ফিরিয়ে একবার সবাইকে দেখে নিয়ে আস্তে আস্তে নীলের সামনে এসে দাঁড়ালো। শান্ত আর নিরুদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ইউ আর রাইট। আপনার ডিডাকশানে কোনো ভুল নেই। আমি খুব শান্ত মাথায় অনেক ক্যালকুলেশন করে সমরকে খুন করেছি। এটা রিস্কি গেম ছিল। একটু এদিক ওদিক হলে সমর নাও মরতে পারত, কিন্তু মরেছে। কাজ শেষ হলে যখন আমি কিছুটা তফাতে গিয়ে প্রথমে মাথা তুলি, দেখি আমি প্রায় ডাইভিং পুলের কাছাকাছি চলে এসেছি। আসলে জলের নিচে উত্তেজিত মুহূর্তে দিগ্ভ্রম হতেই পারে। মুখ তুলতেই একেবারে সামনে পড়ে যাই একটা মেয়েটিকে চিনতে পারি, সম্রাজ্ঞী। তখন শেষ বিকেল। সে আমায় চিনতে পেরেছিল কিনা জানি না, কিন্তু খুনির মন তো সন্দিগ্ধ তো হবেই। তাই আমি তাকে 2টো থ্রেট করা চিঠি দিয়েছিলাম। চিনতে পারলেও সে ভুলেও যেন আমাকে স্পট আউট না করে। জানি না পুলিশকে সে কিছু বলেছে কিনা, বললেও এখন আমি সব কিছুর বাইরে। ও আর একটা কথা, চুল বড় রাখা আমার অভ্যেস, কিন্তু যখন শুনলাম সমরের হাতে কিছু চুল পাওয়া গেছে, কারণ মরার আগেও আমার চুল খামচে ধরেছিল, তখন বাধ্য হয়ে এই চুল ছোট করে ফেলি। এনিমোর
ফের কয়েক সেকেন্ডের নীরবতা। ঘরে তখন ছুঁচ পড়লেও আওয়াজ হবে। সন্দীপ পুরনো ঢঙেই আবার বলতে শুরু করে, 2 4 হওয়ার মতো ব্যাপার তো দাঁড়িয়েই গেল। একটা ছেলে আমার বুকটা জ্বালিয়ে দিল। প্রতিহিংসার আগুনে আমি যখন চলছি, ঠিক তখনই আমার কোম্পানি একটা বিশাল বিপদের সামনে পড়ে গেল। কয়েকশো কোটি টাকার বিজনেস ওই একটা ছেলের কারণে ভেস্তে যাচ্ছিল। সমর না থাকলে সৃজন কনস্ট্রাকশনই আবার সেই অফারটা পাবে। সমর না থাকলে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া স্বপ্নটা আবার ফিরে আসবে। স্বর্ণালী ফের চিৎকার করে উঠল, ভুল ভুল ছোমা, এ তোমার মস্ত ভুল। সমরাজ নেই, কিন্তু আর কোনোদিনই তুমি তোমার স্বর্ণালীকে ফিরে পেতে না, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে, যেটা এখনো তুমি বোঝোনি। জানি রে, জানি। এতটা বোকা ভাবলি কি করে তোর ছোমাকে? তুই যখন কিছুতেই আমার সঙ্গে চেন্নাই যেতে রাজি হলি না, তখন তোর মৃত্যুবানটা আমি এখানেই রেখে গিয়েছি। ওখানে বসে খবর পেতাম তুই বিষ খেয়ে মরেছিস। নির্মাল্য জিজ্ঞাসা করলেন, বিষ? তার মানে কোথায় রেখেছেন সে বিষ? বড়ি দেখেছেন? বাঙালি যখন তখন তো নিশ্চয়ই জানবেন। স্বপ্না খুব ভালোবাসে বড়ি খেতে। ঝোলে, ভাজায়, অম্বলে সবতেই বড়ি ইউজ করত। অনেক কষ্ট করে বড়ি জোগাড় করেছিলাম। বড়ি রাখার বয়ামে 4টে বিষাক্ত বড়ি আছে। আমি চলে যাওয়ার পর একদিন না একদিন তো তাকে মরতেই হতো। ছোমা, তুমি শেষ পর্যন্ত আমাকেও? জানেন মিস্টার ব্যানার্জি, একটা মেয়ে, কতই বা তখন তার বয়স, মাত্র 10 কি 12, সেই বয়সেই সে তার বাবা মাকে হারায়। তার আত্মীয় স্বজন কেউ আর সে বোঝা কাঁধে নিতে চায়নি, কিন্তু আমি পারিনি তাকে ফেলে দিতে। একা আমি তাকে ভেসে যেতে দিইনি। তাকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। সে ভারী ভালো গান গাইতো। গান সে বড় ভালোবাসতো, তাই সে ভালোবাসাটাকে মূল্য দিয়ে তাকে গানের স্কুলে ভর্তি করিয়েছি। এমনকি তাকে বড় এক গাইয়ের স্পেশাল তালিমের জন্যেও পাঠিয়েছি। প্রতিক্ষণ আমি তাকে উৎসাহ দিয়েছি, তোকে একদিন বড় গায়িকা হতেই হবে। মেয়েটা দেখতে দেখতে একদিন বড় হয়ে গেল। হঠাৎ একদিন আবিষ্কার করলাম আমি তাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করুন মিস্টার ব্যানার্জি, বাড়ি ফিরে তাকে দেখতে না পেলে আমি চোখে অন্ধকার দেখতাম। এই বাড়িতে আমি আছি অথচ সে নেই, এটা ভাবলেই সারা পৃথিবী আমার সামনে তুলে উঠত। আমি জানি এক অবৈধ প্রেম, তবু একদিন সাহস করে মনের কথা বলে দিয়েছিলাম। আমার ডাকে সে সাড়াও দিয়েছিল। ভেবেছিলাম সব সংস্কার ভেঙে ওকেই আমার জীবন সঙ্গিনী করব। হয়তো সেটাও কোনোদিন হতো, কিন্তু সমর আর স্বর্ণা দুজনে মিলে আমার বুকটা গুড়িয়ে দিয়েছিল। সেদিনই চিরদিনের শান্ত এবং ভদ্র এই ছেলেটা প্রতিজ্ঞা করেছিল, এই পৃথিবীতে ওদের দুজনের কারোরই বাঁচার কোনো অধিকার নেই। একজন গেছে আর একজনও যেত, কিন্তু কি আর করা যাবে। চলুন মিস্টার ব্যানার্জি, চলুন। কোথায় নিয়ে যেতে হবে আমায় নিয়ে চলুন। নির্মাল্য সাধুকা এগিয়ে এসে হ্যান্ডকাপ পড়াতে পড়াতে বললেন, আসুন আমার সঙ্গে। ও হ্যাঁ, আর একটা কথা, অফিসার এমনভাবে কেসটা সাজাবেন যাতে আমার ফাঁসি হয়। এ পৃথিবীতে আর আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। আমার বাঁচার সে সব রসদ ফুরিয়ে গেছে। চলুন। আর স্বর্ণাকে বলবেন একটা কোম্পানিকে বাঁচানোর জন্য 2 লক্ষ টাকা আমি রোজগার করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি রোজগার করেছি, এটা ঘুষ নয়। একটা কোম্পানির কয়েক কোটি টাকার বরাত হাতছাড়া হয়ে গেলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যেত। প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়ে কোম্পানি আবার অর্ডারটা পেয়ে যাবে। পরিশ্রমের বিনিময়ে যেটা পাওয়া যায় সেটাই তো রোজগার। আর টাকাটা, তাই আপনি আমার মেজাজটাকে কিছু মনে করবেন না, বাদ দিন। তাই টাকাটা আপনি স্বর্ণাকে নিয়ে নিতে বলবেন। নিন, এবার চলুন চলুন। সন্দীপকে নিয়ে নির্মাল্য সাধুকা বেরিয়ে গেলেন। পেছনে সুব্রত আর কনস্টেবল ভদ্রলোকও বেরিয়ে গেলেন। ঘরে তখন নীল, দীপু আর স্বর্ণালী। বিছানায় স্থানের মতো বসে রয়েছে সে। নীল ধীরে ধীরে ওর পাশে গিয়ে আলতো করে ওর কাঁধে হাত রাখল। স্বর্ণালী তখন কান্না ভেজা চোখে নীলের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, সবটাই কি আমার ভুল? দুটো প্রাণ যে আমার জন্য নষ্ট হয়ে গেল। কার জন্যে কি নষ্ট হয়ে গেল এটা গবেষণার ব্যাপার। তবে অন্তত 2টো ভুল তো তুমি করেইছ। তোমার ছোমাকে প্রশ্রয় দেওয়া। তুমি তো নাবালিকা নও, সেটা তোমার ভুল।
আর একটা ভুল সমরজিৎকে ভালোবাসা। অবশ্য এটাকে ভুলও বা বলি কি করে? সমরের চরিত্রটা তো তোমার জানা ছিল না। বাঘের ভয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলে কুমিরের মুখে। তবে সন্দীপ তো তোমাকে বাঁচার একটা রাস্তা দেখিয়ে গেছে। মন দিয়ে গানটা শেখো, অন্তত তোমার ছোঁয়ায় আশাটা পূর্ণ হবে। তবে তুমি তো একা নও। জীবনে কখনো কোনো কারণে দরকার পড়লে তোমার নীল আঙ্কেলকে তোমার পাশেই পাবে। কিন্তু 2 লক্ষ টাকা, ও টাকা তো আমি নিতে পারবো না। বহু অনাথ দিনদুঃখী মেয়ে টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের জন্যই নয় খরচ করো। কিন্তু টাকাটা তো বেআইনি। তার উত্তর তো তোমার ছোমা দিয়েই গেছে। এই ব্যাপারে আমার কিছুই বলার নেই। বাইরে বেরিয়ে এসে ওরা বাস স্ট্যান্ডের দিকে হাঁটছিল। দীপুকে গম্ভীর মুখে হাঁটতে দেখে নীলি জিজ্ঞাসা করল, কিরে, তুই হঠাৎ এত গম্ভীর হয়ে গেলি কেন? ভাবছি কি? এই আইন জিনিসটা কি? সুবিচার পাওয়া, তাই তো? বলে যা। একটা মেয়ের হঠকারিতার জন্য দুটো জীবন বরবাদ হয়ে গেল। সমরের কথা নয় বাদই দিলাম, বাট সন্দীপ, সে একটি মেয়েকে ভালোবেসেছিল। হয়তো আমাদের সমাজে বা সংস্কারে সেটা অবৈধ, কিন্তু এমন এভিডেন্সও তো রয়েছে যে এই দেশে যেখানে মামা ভাগ্নির বিয়ে হয়। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? স্বর্ণালী তো আর নাবালিকা নয়, তার সাপোর্ট ছিল বলেই প্রেমটা গড়ে উঠেছিল। হঠাৎ বিবেক চাগার দিয়ে উঠল। এতই পুরনো মহব্বত ভুলে গিয়ে দুধরা জায়গায় ঠ্যাকসা নেওয়া রাবিশ। ঠিক বিচার করলে মেন কালপ্রিট হচ্ছে সেই মেয়েটাই। দীপু, তুই কিন্তু সেন্টিমেন্টের কথা বলছিস। আইন বস্তা পচা সেন্টিমেন্ট বোঝে না। কে কোথায় প্রেমে ল্যাং খেয়ে খুনের মতো ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসবে, আর আইন হাত পা গুটিয়ে সেন্টিমেন্ট দেখতে বসবে? তা হয় না। স্বর্ণালী অপরাধটা কি করেছে? ভুল করে সে একটা প্রেমের জালে আটকে গিয়েছিল। ভুলটা বুঝতে পেরে সে সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। সন্দীপ যদি সত্যিই স্বর্ণালীকে ভালোবাসত, তাহলে স্বর্ণালীর পথ থেকে সরে দাঁড়াতো। তা না করে উন্মাদের মতো একজনকে খুন করল, এবং স্বর্ণালীকেও সে মেরে ফেলতে চেয়েছিল। এরই নাম ভালোবাসা? ভালোবাসা জীবন নেয় না, জীবন ফিরিয়ে দেয়, বুঝলি? দীপু সামান্য সময় চুপচাপ হাঁটল, তারপর বলে উঠল, হৃদয়ঘটিত কোনো অত্যাচার হলেও আইন নির্বাক? আইনের হাত এখনো অতটা লম্বা হয়নি। বিধবা মায়ের ওপর ছেলেরা অত্যাচার করলে আইন এখন বিধবার পাশেই দাঁড়াচ্ছে। গরিবের ওপর অত্যাচার হলে আইন পাশে দাঁড়াচ্ছে। কিন্তু কোথায় কোনো ছেলে মেয়ের প্রেম চটকে গেল, কি কোথায় কে দেবদাস হয়ে গেল, সেগুলোর বিচার করতে কি বসবে আইনবাবুরা? তাহলে এটাই চলুক। না রে, আবার তুই ভুল করছিস। আইনের হাত সেখানে পৌঁছতে পারে না যেখানে আরও একটা লম্বা হাত আছে, সেটা হলো বিবেক দংশন। আইন সন্দীপকে কি শাস্তি দেবে? বড়জোর যাবজ্জীবন। কিন্তু স্বর্ণালীকে যে সারা জীবন বিবেকের ছোবল খেয়ে যেতে হবে, তুই কি ভাবছিস সন্দীপকেও ভুলে যেতে পারবে? না। যদিও একবারের জন্য সন্দীপকে ভালোবেসে থাকে, সারা জীবন ওর মনে কাঁটার মতো বিঁধে থাকবে সন্দীপের কথা, তার ভালোবাসার কথা, তার পরিণামের কথা। বলে যাস না, স্বর্ণালী আজ একা, ভীষণভাবে একা। আজ ওর পাশে ওর ছোমা নেই, হয়তো আর কোনোদিনও থাকবেও না। এই রে, আবার কি হলো রে? বাসতে এসে গেছে। তোমার জ্ঞানগর্ভ কথা শুনে আমি যদি দ্রবীভূত হয়ে যাই, তাহলে বাস মিস। চলো চলো। হ্যাঁ, তাই চল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।